মন বাড়িয়ে ছুঁই। লেখনীতে ফাবিয়া মোমো। পর্ব সংখ্যা ১৯। বিশাল রিসোর্টটার গাছপালা দিয়ে আবৃত, রাস্তাগুলো সবুজ ঘাস দ্বারা বিস্তৃত, জায়গা সম্পূর্ণ কোলাহলমুক্ত এবং পুরোপুরি জনশূন্য। সবাই যখন ঘুরে ঘুরে পুরো রিসোর্ট দেখে ফেলল, তখন দুপুরে তপ্তময় সূর্যটা মধ্য গগনে ঠাঁই নিল। দুপুরের খাবার তৈরির ম্যানেজার এসে মেনু নিয়ে গেল, সেই সঙ্গে গোসলের জন্য সবকিছু দেখিয়ে দিল। রিসোর্টের ভেতরে ৮টা কটেজ, প্রতিটা কটেজে ২টো করে রুম আছে। মাঝখানে খোলা সবুজ মাঠ, ডান দিকে সারিবদ্ধ ৩টা কটেজ রয়েছে। ছেলেরা আলাদাভাবে থাকার জন্য দূরে 3টা কটেজ পছন্দ করলো, মেয়েরা নিজেদের জন্য অপোজিট দিকের 5টা কটেজে চলে গেল। সবাই নিজেদের রুমে গুছিয়ে আলমারির কাপড় তুলে গোসলের জন্য বের হলো। মাঠের মাঝখানে দুই পক্ষ উপস্থিত হলে সৌভিক সবার উদ্দেশ্য করে চঞ্চল মুখে বলল, তোমরা সাঁতার জানো? চলো পানিতে নাবি। সৌভিকের উত্তেজনায় পানি ঠেলে বাধা দিয়ে বলল মাহাতিম, একদম না, আজকে জার্নি করেছিস, আজকে পানিতে নামার কথা উঠবে না। গোসল সেরে সবাই রুমে যেয়ে রেস্ট নিবি, অ্যাটলিস্ট কাল পানিতে নামার চিন্তা করবি। মাহাতিমের কথার ওপর কেউ স্পর্ধা দেখালো না। এখানে বাথরুম সংখ্যা মাত্র 2টা, তাও 2টো বাথরুম একসঙ্গে সেট করা, কাজে বাথরুমের জন্য ভোগান্তির একটু হলেও পড়তে হবে। সবাই লাইন ধরে গোসলের জন্য সিরিয়াল লাগিয়ে বসলো। সেই সিরিয়ালে মোতাবেক মাহাতিমের সিরিয়াল লাস্টে এসে ঠেকলো। মাহাতিম খুবই শান্ত মুখে বলে দেয়, গোসল দিয়ে তাড়াহুড়ো নেই, কাজেই ঠিকঠাক মতো সবাই যেন গোসল দিতে পারে। রুমে এসে বিছানার ওপর ক্লান্ত দেহ ছাড়লো মাহাতিম। চোখ দুটো বন্ধ করে কপালের ওপর হাতের কবজি তুলে রাখলো। পিলপিল করে সময় চলে যেতেই গোসলের জন্য মাহাদি ওকে ডাকলো। মাহাতিমের ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে মাহাদি না ডাকলে বাইরেই চলে গেল। বাইরে গিয়ে সাবিরকে বলল, মাহাতিম ভাইয়া ঘুমাচ্ছে, কেউ যেন এখন ভাইয়াকে ডেকো না। তেজীয় সূর্য তেজ হারিয়ে পশ্চিম আকাশে হেলতে লাগলো। চারদিকে তাপদাহ অনেকখানি কমে গেল। গোলাপি রঙের স্নিগ্ধ পর্দায় পুরো নীল ঢেকে গেছে। পাখিদের কলরবে সূর্য মুখরিত হলো রিসোর্টের পরিবেশ। গাছপালাগুলো প্রচুর পাখি ডাকাডাকি ঝাঁঝানি শোনা যাচ্ছিল। বিকালে আজানটা শেষ হতে সৌভিক, নীতিশ, শাহনাজরা নদীর তীরে ঘুরতে গেল। মাহাদির নিজান্তেই মাহাতিমের পাশে শিওরে খেলছে। অনেকক্ষণ পর মাহাতিমের ঘুমের রেশ পাতলা হলো। চোখের ওপর হাত সরিয়ে ধীরে ধীরে চোখের পাতা খুলল। ছোট ছোট চোখের পাশে তাকিয়ে অধো অধো জানালার পাশে মাহাদিকে দেখতে পেল। সে ঘুম জড়ানো কণ্ঠে মাহাতিমকে উদ্দেশ্য করে বলল, তুই আমার রুমে কি করছিস? মাহাদি পেছন থেকে কণ্ঠ শুনে তড়িৎ বেগে মাথা ঘোরালো। ও পেছনে ঘুরতেই মাহাতিম দুহাতের তালুতে ভর দিয়ে শোয়া থেকে উঠে বসলো। মাহাতিমের হাতে নিজের মোবাইল ফোনটা দেখে আবারও প্রশ্ন ছুড়ল, তুই ওদের সাথে ঘুরতে যাসনি? মাহাদি ড্যাব ড্যাব করে ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো। মাহাতিমের কিছু সম্পূর্ণ ঘোর শিউরি খেলা স্টপ করলো। ফোনটা ওর দিকে এগিয়ে দিল। স্বাভাবিক সুরে প্রসন্ন ভঙ্গিতে বলল, তুমি একা রুমে থাকবে দেখে আমি ওদের সাথে যাইনি। ধরো মোবাইল ধরো, ব্যালেন্স নেই, টাকা ভরে ফোনটা আবার 2 মিনিটের জন্য দিও। বুড়ো কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মাহাতিম। ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, আবার গেম খেলার জন্য হুকুম করছে। কিন্তু সেটা কথা তো দূরে ঠেলে বর্তমানের ওর উদার অবস্থা দেখে বুঝছে। 2 চক্ষু দিয়ে ওকে আপাতমস্তক বলে কৌতূহলী গলায় বলল, তোর ভেতরে এত দরদ আসলো কিভাবে? মাহাতি ওর হাতটা ডেকে ঘায়েল অবস্থায় বলল, তুমি হাতের খাবার খেতে পারছো না ভাইয়া, তাই খাইয়ে দেওয়ার জন্যই বসে আছি। তোমাকে খাইয়ে দিয়ে আমি ওদের কাছে চলে যাব। মাহাতিম নিজের হাতের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। একটুখানি মাহাদি ভাইয়ের জন্য অপেক্ষা করছে, কখন ভাইকে খাইয়ে দিবে সেটার জন্য ঘোরা বন্ধ করে রেখেছে। মাহাতিম কিছু বলল না, ছোট একটা নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে নামতে লাগলো। ফ্লোরে দুপা রেখে দাঁড়িয়ে যেতে মাহাদির উদ্দেশ্য করে বলল, তুই ওদের কাছে যা, আমার হাতে ব্যথা নেই, তাছাড়া আমি এখনো গোসল করিনি, আমি এই মুহূর্তে খাবো না, তুই ওদের কাছে যে ঘোরাঘুরি কর যা। মাহাদি অল্পভাবে বলে উঠল, আমি যাব না, তুমি গোসল করো, আমি মেহিনুরাপুর কাছে যাচ্ছি। তোমার গোসল হলেই ম্যানেজার বেটাকে খাবার আনতে বলে দিব। মাহাতিম বুড়ো কুচকে অসৎ দৃষ্টিতে মৃদু হাসলো। সেই হাসিতে গোসলের জন্য কাপড় নিয়ে বেরিয়ে গেল। এদিকে সৌভিকরা নদীর পাড়ে বসে গোল আড্ডা বসিয়েছে। সুরাইয়াকে নিয়ে শাহনাজ সাবা অন্যদিকে বসে আছে। এটা নিয়ে প্রথম দ্বিমত যুদ্ধ চললেও নীতির কথায় দুদল আলাদা হয়ে বসেছে। এই সুযোগে ফারিন মিলে কটেজের জন্য প্ল্যান বানাতে প্রস্তাব দিল। সামির এবার নিচু স্বরে উদ্দেশ্য করে বলল,
এবারের প্ল্যান কিন্তু ক্রিটিক্যাল হবে, সবাই একটু বেশি সতর্ক থাকবে। মাহাতিম ভাইয়ের কান যেন খরগোশের মতো সজগ আর বিড়ালের মতো তীক্ষ্ণ, এটা সবাই জানো। ভাইয়ের চোখে ধুলো দেওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না। যে কারণেই হোক মাহরুনকে ভাইয়ের দিকে ঠেলে দিতে হবে। ভাইয়ের অবস্থা দেখে যাতে না বোঝা যায় সে মোটামুটি লাইনে এসে গেছে। এখন শুধু পোল্ট্রি মুরগির মতো ভেতরের কম্পন দিলেই ফিনিশ। এটার জন্য মেহিনুরকে এখন ধাক্কা মেরে ভাইয়ের কাছে পাঠাতে হবে। কথার মাঝখানে দাড়ি বসিয়ে নীতি প্রশ্ন করে বসলো, মাহাতিম ভাইয়ের দু চোখ দেখতে পারে না মেহিনুর? একটাবার চিন্তা কর, মাহাতিম ভাইয়ের বডি দেখে শ্রমিক এক্স পর্যন্ত বেহায়ার মতো হয়ে গেছিল। কতদিন ভাইয়ের পেছে ঘুরঘুর করেছে অথচ পাত্তা পায়নি। আর এদিকে সামনাসামনি ওপেন টেস্ট দেখার পরেও মেহেরুনের ভিতরে কোনো ফিল নেই। নীতির কথায় যুক্তি টেনে সৌফ খুবই সিরিয়াস ভঙ্গিতে বলল, মেয়েদের পটানোর জন্য এসব কাণ্ড করতে হইব? আমি খালি আশ্চর্য হই, ওই শালার মাহাতিম এত ভদ্র সাইজা কেমনে থাকে? শালা তো এক নাম্বার খাচ্চর। আড্ডায় থাকলে কি দুষ্টু মার্কা কথা বলতো, লজ্জায় আমি নিজেই উঠে যাইতাম। আর এখন বান্দা সুন্দরীখানে একেবারে সাধু সাইজা গেছে। এল্লা ভাবতেই বুকটা ব্যথা করতেছে ভাই। তৌফের কথায় চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল সৌভিক। অন্যমনস্ক সুরে ভাবুক স্টাইলে বলল, মাহাতিম তো চরম অসভ্য, কিন্তু এরকম উগ্র অসভ্যতামি করে না। যেখানে ওর রূপ দেখানো সেখানে দেখায়, আসল এইটাই মানায়। ও কি ট্রাম কার্ড ফেললো নাকি? আমি আসলে বুঝতে পারছি না। মাহাতিম যদি চালাকি করে সিরিয়াসলি, সেটা ধরা বোঝার বাইরে কোনো সুযোগ টের পাবে না। হঠাৎ সৌভিকের পিঠ এদুম করে কিন মারল সিয়াম। ভুরু দুটো মারাত্মকভাবে কুচকে বিরক্তির মুখে বলল, কাঠের খবর দিয়া যদি তোদের লিঘুটা পড়াইতে পারতাম তাহলে ভাল লাগতো। তোরা কি এখানে চুনের প্ল্যানিং করতে আসছস? মাহাতিম কি করতেছে? কি করব? ইকলা ভাইবা কাজ আছে, মেন পয়েন্টে এসা প্ল্যান বানাইতে পারস না? শালা খবিসের দল। সিয়ামের কথা শুনে এবার সবাই ভুরু কুচকে তাকালো। মনে মনে সবাই ক্ষুব্ধ হয়ে গেল। সবাই চুপ করে তৌফের মুখ খুলল। আবার প্লাস্টিকের জুতো যদি তোর মেন পয়েন্টে মারি, জানোস কি হইব? একেবারে চাকা কাটা মুরগির মতো গলা কাটা মুরগির মতো দাপড়াইতে থাকবি। সিয়ামের সাথে সাথে বাম্বুরু উঁচু করে তীক্ষ্ণ সুরে বলল, বল দিয়া ক্রিকেট স্ট্যাম্প ফালাইতে পারে না, আইসা আবার লাথি মারবো মেন পয়েন্টে টার্গেট করতে। মুখটা খারাপ করাইস না। তুই যে পিনি করলে কি করস ওইটা বাচ্চাগো মতো আমার বলতে হইব না। এখন মাহাতিমের হিসাব ধর, ওর ক্যালকুলেশন মিলা। সিয়ামের কথায় ফুঁসে উঠল সৌভিক আর তৌফে থামালো। তৌফো চুপ করে প্রীতির দিকে তাকিয়ে জিহ্বাটা আলতো ভিজিয়ে নিল। শুষ্ক ঢোক গিলে স্বাভাবিক সুরে বলল, আজকের দিনটা ড্রপ যাক, আপাতত কিছু করিস না। ও একটু অ্যাডজাস্ট করুক, কাল দুপুর থেকে কাহিনী শুরু করলে বেস্ট হবে। আমার মাথায় সলিড বুদ্ধি এসেছে। রাতে সবার সাথে আলাপ প্রসঙ্গে বসবো ঠিক 11টার দিকে। আর কটেজের ভেতর চলে আসবি, ঠিক আছে? আমার কটেজের ভেতর চলে আসবি, ঠিক আছে? তোদের কথায় ওপর নিচ বাক্য জুড়ে ফারিন চিত্রভঙ্গিতে বলল, তোদের কাছে একটা রিকোয়েস্ট, ভাইয়ার কাছে সুরাইয়ের ব্যাপারটা জানতে দিও না। ভাইয়া জানলে হিতাহিত কাহিনী ঘটাতে পারে। আপাতত এটা স্কিপ করো। আর শাহনাজ আপুকে বলে দাও ওরাও যেন ভাইয়ার কাছে গোপন করে। সবাই একসঙ্গে মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। এরপর অন্য ব্যাপার নিয়ে আলোচনা চলতে থাকলো। এদিকে শাহনাজ কড়া করে সুরাইয়াকে শালীনতা বুঝিয়ে দিচ্ছে, কিভাবে 3টা দিন সবার সাথে ভালোভাবে কাটাতে হবে অক্ষরে অক্ষরে শিখিয়ে দিচ্ছে। শেফালিওকে যা যা আবল তাবল বুঝিয়েছে সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করতে। কিন্তু মনে মনে সুরাইয়া খুবই বিরক্ত হচ্ছে এবং অহেতুক কথা শোনা চাইতে কটেজে ফিরে যাওয়াতে ইচ্ছে করছে তার। শাহনাজের কথায় প্রচন্ড অধৈর্য হয়ে শেষমেশ সুরাইয়া অভিনয় করে বলল, বুবু আমার মাথা টলছে, আমি একটু ঘুমাতে যাই। তোমরা ওদের সাথে আড্ডা দিতে থাকো, আমি কটেজে ফিরে যাই। ওইখানে মেহনুর তো আছেই, তা চিন্তা করতে হবে না, আমি গেলাম। হ্যাঁ। শাহনাজের কোনো উত্তর না শুনেই ছুটে গেল সুরাইয়া। ওর কটেজ সবার সাথে দ্বিতীয় রুমটাই ফিক্স করা হয়েছে। সুরাইয়া সেখানে পৌঁছে আবার শয়তানি বুদ্ধির জন্য ছেলেদের কটেজের দিকে তাকালো। ফাজলামি করার জন্য দাঁত বের করে হাসি দিয়ে পা টিপে টিপে ছেলেদের কটেজের দিকে এগিয়ে গেল। ইচ্ছে করেই সবার রুমে ঢুকে ঢু মেরে মাহাতিমের কটেজে খুঁজতে লাগলো, কিন্তু প্রথম রুম যে মাহাতিমের ছিল সেটা একটুও ধরতে পারলো না সুরাইয়া। শেষ দিকে চেক দিতে গিয়ে মাহাতিমের কটেজে চলে আসলো। ওর রুমের দিকে চুপি দিতেই অন্ধকার আবিষ্কার করলো। রুম যেটুকু আলো দেখা যাচ্ছিল সেটুকু অবশ্যই স্পষ্ট ছিল না। তাছাড়াও সূর্যের আলো পশ্চিমে হেলে পড়েছে, তাই চারদিকে অন্ধকার আবচ্ছন্ন। সুরাইয়া মাহাতিমের
একাকী দেখার জন্য মিটিমিটি হেসে কোমরে হাত দুলিয়ে পা দোলালো। অন্ধকার রুমে আরেকটু ঢুকে চারদিকে সজোরে চোখে দেখতে লাগলো, কিন্তু তখন পেছন থেকে রুমের দরজা আটকানোর শব্দ হলো। সুরাইয়া চমকে গিয়ে সেদিকে ঘুরে ততক্ষণে অন্ধ রুমে বন্দী হয়ে গেল। বিকট চিৎকার দিয়ে অন্ধকারে ভয় পেয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো সুরাইয়া। রিসোর্টের রুমগুলো এত শক্ত মজবুত, সেখান থেকে একটা আওয়াজও অপর প্রান্তে গেল না। দরজায় থাবড়াতে থাবড়াতে সুরাইয়া আরো চিল্লাইয়া কাঁদতে লাগলো। ওই মুহূর্তে দরজার বাইরে মাহাতিম দাঁড়িয়েছিল, পকেটে দুহাত গুজে নিষ্ঠুর ভঙ্গিতে প্রতিটা চিৎকার শুনতে লাগলো। কিছুক্ষণ খুব দৃষ্টিতে তাকিয়ে ঘাড়ে ব্যায়াম করতে লাগলো। অদ্ভুত কাজ করলো, মাথাটা ধীর গতিতে একবার ডানে একবার বামের দিকে কাত করলো। সেদিকে এমনভাবে মেয়েদের রুমে আটকে ছিল, ওইভাবেই ওই মেয়েটা দরজা খোলার জন্য অনুমান করেছিল। বারবার জঘন্য স্পর্শের কবলে পড়ে নিজেকে অসহায় ভেবেছিল। প্রতিটা অশ্রুফোঁটা ঝরঝর করে দুগাল বেয়ে ভিজে যাচ্ছিল। সে ছাড়া পেয়ে নিস্তেজ শরীর নিয়ে সত্য গোপন করে ফেললো। সেই জঘন্য সত্যি আপন দাদাভাইও জানতে পারল না। নিজের নারী ছেঁড়া মায়ের দোকান শোনার সুযোগ পেল না। আজ এইভাবে মুখ্য অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে, কিছুটা অন্য কায়দায় কিন্তু অন্য ভঙ্গিতে। আর সেই দৃশ্য মতো আজ কিছু স্থান চেঞ্জ হয়েছে। সেদিন সুরাইয়া বাইরে দাঁড়িয়ে উপভোগ করেছিল, আজ সে জায়গায় মাহাতিম দাঁড়িয়ে তৃপ্তির শ্বাস টানছে। তরুণের কাছ থেকে প্রতিটা শিকড় অবধি পুনরায় স্মরণ করেছে। সে দগ্ধ পীড়ন, বুকে যন্ত্রণা আজ বেকুব স্পিডে চলছে। আর সুরাইয়ার জায়গায় অন্য কোনো ছেলে হলে ব্রেনে তুলে বুলেট ঢুকিয়ে নিত নির্ঘাত। এখনো হিসাব বাকি। মাহাতিমের ভাষ্যমতে আরেকটা হিসাব নেওয়া এখনো বাকি রয়েছে সুরাইয়ার থেকে। সুরাইয়ার চিৎকারে রুমের ভেতরটা বিভীষিকা হয়ে উঠল। সন্ধ্যা 8টায় আরো গাঢ় হয়ে অন্ধকার হয়ে গেল। চিৎকার করতে করতে গলা শুকিয়ে কাশতে শুরু করলো সুরাইয়া। বেগতিক মাত্রায় কাশতে কাশতে দুহাত গলা ধরে ধপ করে ফ্লোরে বসে পড়ল। রুম এতটাই অন্ধকার ছিল যে সেখানে এক ফোঁটা আলো নেই। এদিকে ঘণ্টাখানেক চিল্লিয়ে সুরাইয়া লাভ হয়নি। সুরাইয়া বিবশিত অবস্থায় হাঁপাতে হাঁপাতে ফ্লোরে মাথা লুটিয়ে ফেলল। চোখের পাতা বন্ধ করে সমস্ত দেহ ফ্লোরে ছেড়ে দিল। কানের মধ্যে ভো ভো শব্দ শুনতে পেল। শরীর একেবারে শূন্যে অনুভব করলো। এবার কিছু মনে নেই ওর। অন্ধকারে আধা নামায় নির্জন রিসোর্টটা আরো নিস্তেজ হয়ে উঠল। প্রতিটা কটেজের বাইরে লাইট জ্বলছে। ভুতুড়ে পরিবেশ লাগছিল। চারপাশ ঘিরে এত গাছপালা ছিল যে সেগুলো রাতের অন্ধকারে ভয় দেখানোর জন্য যথেষ্ট। বিশাল লম্বা লম্বা গাছগুলো কেমন ঝুঁকে কটেজের দিকে। মাথা দুটো তুলে লম্বা গাছগুলোর দিকে তাকাতেও ভয়ে গা ছমছম করে ওঠে। মাগরিবের পর সবাই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে রিসোর্টের ভেতর ফিরে আসলো। সবাই নিজেদের রিসোর্টে ফিরে গেল। আশ্চর্য ব্যাপার হলো, ছেলেদের কটেজে সৌভিক মাহাতিমকে দেখে এসে ওর রুমের বাইরে থেকে লাগানো দেখে। ও কিছুটা উদ্বিগ হয়ে হঠাৎ পাশ ফিরে দেখে সিয়াম সুরলি কণ্ঠে বলছে, তোর ভুরু কুচকানো কেন, কি হয়েছে? সিয়াম প্রশ্ন শুনে কিছুক্ষণ নিরীক্ষণ চেয়ে রইল সৌভিক। এদিক ওদিক চুপচাপ দেখে সিয়ামের মনে খটক লাগলেও শুরু করলো। ও কিছু জিজ্ঞেস করবে তার আগে সৌভিক চিন্তিত সুরে বলল, মাহাতিম যদি কিছু লুকাতে শুরু করে তাহলে কিন্তু ঘাপলা। দরজা লাগানো দেখে আমার মনটা কেমন জানি সয়রেন করে উঠল। আচ্ছা চল তো, ওইদিকে দেখি একটু কাজ আছে। সৌভিক তর্জনী আঙ্গুল তুলে মেহরিনের রুমের দিকে ইশারা করলো। সিয়ামও ওর ইশারা মোতাবেক ওর পিছু পিছু কটেজে পা রাখলো। মেহনুরের রুমটার কাছে এসে দরজা বেরানো দেখে দুজনই বাইরে থেকে নক করলো। মেহরুন তখন বিছানায় শুয়ে বুকের নিচে বালিশ রেখে উপন্যাসের বই পড়ছিল। সে মনোযোগটা ভঙ্গ করলো। মেহনুর বইটা বন্ধ করে বিছানা থেকে নামলো। ছোট্ট সুরে আসুন বলে সৌভিক আর সিয়াম দরজা ঠেলে ঢুকলো। সৌভিক একটা হাসি দিয়ে শান্ত চিত্তে মেহরুনকে জিজ্ঞেস করলো, তুমি তো কটেজের বাইরে যাওনি, মাহাতিম ভাইয়াকে দেখছো? কোথাও গিয়েছে কি? দুটো প্রশ্ন শুনে মেহরুন না সূচক মাথা নাড়িয়ে দিল। ওর উত্তর দেখে সৌভিক আরো চিন্তিত উঠলো। মাহাতিম রিসোর্টের বাইরে গেলে জিপ নিয়ে বেরোবে, আশেপাশে থাকলে ওকে দেখা যাবে, কিন্তু যেহেতু ও এখানে নেই তার মানে কোথাও গেছে। সৌভিক অন্য মানুষকে ডুব দিল আর অন্য পাশে প্রশ্ন করলো মেহরুনকে। এটা সৌজন্যমূলক হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো। সিয়ামও বেশ উদ্বিগ্ন হলো। কোমরে দুহাত রেখে আশেপাশে তাকাতে লাগলো। সবাই নিজ নিজ রুমে আছে। মাহাদি সামিরকে রুমে শুয়ে সিওসি গেম খেলছে। মেহনুর নিজের রুমে সে উপন্যাস পড়ছে। মাহাতিম নিশ্চয়ই কিছু করে হাওয়া হয়ে বসে আছে। সবিকের চিন্তায় মুখ দেখে সিয়াম কৌতূহল সামলাতে না পেরে বলল, আচ্ছা তুই কি নিয়ে চিন্তা করস? এটা তো ক্লিয়ারই,
বলবি? মাহাতিম ঘাবলামি যদি করে থাকে এতে তোর চিন্তা করার কারণ কি? এবার শফিকের পূর্ণ দৃষ্টি সিয়ামের দিকে তাকালো, বিরক্ত মুখে মুখ শক্ত করে মেজাজে বলল, রিসোর্টের কোথাও সুরাইয়াকে দেখতে পাচ্ছিস? সিয়াম প্রশ্নটা শুনে চরম বিস্ময়ের সঙ্গে সঙ্গে চতুর্দিকে দৃষ্টি ফেললো। কাউকে খোঁজার চেষ্টায় সুরাইয়াকে কটেজের দিকে থমকে দাঁড়ালো। বদ্ধ দরজার দিকে দৃষ্টিতেই আশ্চর্য বলে গেল, মাহাতিম ওরে ইন্নানিল্লা করে দিল না তো? সিয়ামের কথাটা শেষ হতে না হতেই থেমে গেল। চাপা ভয়ার্ত চাহনি নিয়ে সৌভিকের দিকে দৃষ্টি ফিরিয়ে তাকালো। সৌভিকের একটা ঢোক গিলে নিচের ঠোঁটটা কামড়ে ধরলো। ওকে সঙ্গে আসার সাথে ইশারা করলো। সিয়াম ওর ইশারা টের পেয়ে সৌভিকের পিছু পিছু পুনরায় চলতে লাগলো। ওরা হাঁটতে হাঁটতে পুকুর ঘাটের কাছে আসতে আকস্মিক চমৎকার ভঙ্গিতে শটান দাঁড়িয়ে পড়লো। আধো অন্ধকারে দূরে একটা লাইটের আলোয় পুকুর ঘাটে দেখা যাচ্ছে। সেই ঘাটের কিনারা ঘেঁষে পকেটে দুহাত গুজে মাহাতিম দাঁড়িয়ে আছে। ওরা মাহাতিমের পিছনে দাঁড়িয়ে থাকা আছে বলে ওদের দেখতে পায়নি। চুপচাপ পা চালিয়ে মাহাতিমের ডানে সৌভিক, বামে সিয়াম এসে দাঁড়ালো। দুজনই মাহাতিমের দিকে দৃষ্টি দেখলো। মাহাতিম পুকুরের টলটলে পানির দিকে তাকিয়ে আছে। ওরা দুপাশে এসে দাঁড়িয়ে একদম গ্রাহ্য করেনি মাহাতিম। নীরবতায় প্রহর চলতে থাকে। সৌভিকের নির্বিচ্ছন্নতায় বলে, দোস্ত ওর সাথে কি করছিস? বাতাসে শস্য ঠান্ডা হাওয়ায় আওয়াজ ছাড়া অন্য কোনো উত্তর যেন তখন এলো না। সৌভিকের জন্য তখনও মাহাতিমের দিকে তাকিয়ে আছে। সিয়াম তাগাদা দেওয়ার জন্য মুখ খুলবে অমনি মাহাতিম ঘটন অবস্থায় ভঙ্গিতে বলল, রুমে বন্দি। মাহাতিমের উত্তর শুনে কিছুক্ষণ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল দুজন। পরক্ষণে সৌভিক কৌতূহলের জোরে তীব্র কণ্ঠে বলল, তুই কি পাগল হয়েছিস? ওরে যদি জানতে পারে কি অঘটন হবে জানিস? তুই কেন এমন কাজ করলি মাহাতিম? সুরাইয়ের কি দোষ? মাহাতিম এবার তিরিক্ষি দৃষ্টিতে সৌভিকের দিকে তাকালো। পকেটে দুই হাত গোজা অবস্থায় ওর দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। সৌভিক স্থিরভাবে ওর অবস্থা বোঝার চেষ্টা করছিল। সিয়াম পেছন থেকে মাহাতিমের কাঁধ হাত রেখে শান্ত সুরে ঘটনার ব্যাপারে জানতে চাচ্ছে। মাহাতিম ওদের উদ্দেশ্য করে ঠান্ডা মস্তিষ্কে বলল, কি করছি, কেন করছি, কি কারণে করছি এসব উত্তর এই মুহূর্তে দেওয়ার প্রয়োজন বোধ করছি না। তোরা আমাকে আপাতত 3টা দিনের জন্য একদম একা ছেড়ে দিবি। এই 3 দিনের ভেতরে কি করব, কেন করব কিছু জিজ্ঞেস করবি না। আমার রাস্তা ফুল সাজাতে গিয়ে ফুলের সাথে কাটা ফেলে দিস না। নিশ্চয়ই আনসারি গাধামি করা একদম পার্সোনালি পছন্দ করবে না। স্বাভাবিক থাক। মাহাতিমের কাছ থেকে অপ্রত্যাশিত উত্তর পেয়ে চুপ হয়ে গেল দুজন। ওদের সাথে দ্রুত পায়ে পুকুরঘাট থেকে রিসোর্টের অন্যদিকে ফিরল মাহাতিম। সৌভিক ও সিয়াম নিরুদ্যম ভঙ্গিতে কটেজের দিকে যেতে থাকলো। রুমবন্দি কথাটা মনে পড়লো। সদ্বিদ ফিরে পাওয়ার মাত্রই চেতন হলো দুজনের। নিজেদের দিকে বড় বড় চোখ করে তাকালো। একই সঙ্গে ঢোক গিলে আতঙ্কমুখী মাহাতিমের বদ্ধ দরজার দিকে তাকালো। অমনি ঝড়ের বেগে দৌড় লাগালো দুজনের। কটেজে ঢুকে বন্ধ দরজা খুললো। তড়িঘড়ি করে দরজা খুলে সিয়াম প্রচন্ড অস্থির হলো। দোস্ত ওই সুরাইয়া যেন ঠিক থাকে, নইলে কপালে বাস আছে। তাড়াতাড়ি মোবাইলে ফ্ল্যাশ জ্বালা। সৌভিক তাড়াতাড়ি মোবাইল বের করলো, ফ্ল্যাশ অন করলো। রুমের ভেতর আলো ফেলতেই হঠাৎ ফ্লোরে বেহুশ অবস্থায় সুরাইয়াকে দেখতে পেল। দ্রুত দুজন রুমের ভেতর ঢুকে সুরাইয়াকে ধরে ধরে বাইরে নিয়ে এলো। গলা চড়িয়ে সবাইকে ডাকলো। সৌভিকের গলা ঠান্ডা পেল। সবাই কটেজ থেকে ছুটে এলো। শাহনাজ, সাবা, মেহেরুন দ্রুত রুম থেকে বেরিয়ে মাঠের প্রাঙ্গণে ঢুকলো। ছেলেদের কটেজে উপস্থিত হলো। মাহাতিমের কটেজে যে পরিষ্কার সিঁড়ি জায়গাটুকু, সেইখানে সুরাইয়াকে বসিয়ে ওর মুখে পানি ছেটাতে লাগলো। শাহনাজ ছুটে এসে অস্থির গলায় তাড়াতাড়ি সুরাইয়ার পাশে বসলো। সুরাইয়ার মাথাটা কাঁধে নিয়ে বারবার ওর গাল ধরে ডাকতে থাকলো, কিন্তু সুরাইয়া কোনোভাবেই উঠল না। সুরাইয়ার এমন অবস্থা দেখে সবাই যেন আত্মা শুকিয়ে গেছে। মেহেরুন দৌড়ে গিয়ে হাতের বইটা ফেলে সুরাইয়ার পায়ের কাছে বসে ঠান্ডা হাতের তালু ঘষতে লাগলো। সাবা ওর মুখে অনবরত পানি ছেটাচ্ছে, ডেকে যাচ্ছে। সুরাইয়ার কোনো হেলদোল নেই। সাবির ডাক্তার ডাকতে মাইক্রো নিয়ে বেরোলো। নীতি, প্রীতি, ফারিন আশ্চর্যনয়ন অবস্থায় মুমূর্ষে পড়েছে। সুরাইয়া কিভাবে মাহাতির রুমে আটকা পড়লো কিছুতেই ওরা বুঝতে পারছে না। সামির নীতির পেছন থেকে ওর কানের কাছে মুখ এনে বলল, মাহাতিম ভাই কি ফারিনের ব্যাপারে কিছু রিভেঞ্জ নিল? নীতি কণ্ঠ আরো নিচু করে খুব সাবধানে সমীরের উদ্দেশ্যে বলল, ভাইয়াকে ফারিনের ঘটনা বলা হয়নি। সমীর কান খাড়া করে উত্তরটা শুনে নীতির পেছন থেকে সরে এলো। সিঁড়ির কাছে থেকে মেহরুনের পাশে বসে শাহনাজের দিকে প্রশ্ন করলো, সুরাইয়া কি ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল? ও কিভাবে ভাইয়ের রুমে আটকা পড়লো? শাহনাজ সমীরের যুক্তিপূর্ণ প্রশ্ন শুনে শাহনাজের কাঙ্ক্ষিত ভাবটি চিন্তার দুয়ারে কড়া নাড়ল।
সুরাইয়ার মাথায় হাত বুলিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ও তো ঘুমানোর জন্য চলে এসেছিল, এরপর কি হয়েছে আমি জানি না, কিন্তু আমরা যখন চলে এলাম তখন সুরাইয়াকে পেলাম না। ফিরে এসে দেখলাম মেহনুর নিজের রুমে উপন্যাস পড়ছে, আর কেউ সুরাইয়াকে কটেজে আসতে দেখেনি। এখন কিভাবে মাহাতিম ভাইয়ের রুমে আসলো আমি কিছুই জানি না। এদিকে সমীরের অযথা জেরা দেখে লাথি মারতে ইচ্ছা করছে সৌফের। এখন যদি মাহাতিমের ফাঁদটা ধরে ফেলে তাহলে কি হবে জানা নেই। সৌভিক তাড়াতাড়ি পুরো ব্যাপারটা ঘোরানোর জন্য ব্যস্ত হলো। ছটফট ভঙ্গিতে তাড়াহুড়ো কণ্ঠে বলল, আমি ভুল করেছি। আসলে রুমের ভেতর যে ছড়ে ছিল সেটা আমি জানতাম না। দরজা খোলা ছিল বলে বাইরে থেকে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ভেতরে যে ছড়াইয়া আটকা পড়বে এটা কে জানতো। আই এম সরি গাইজ, আমি সত্যি বুঝতে পারিনি সুরাইয়া এরকম অবস্থা হবে। আমি সত্যি দুঃখিত। শোবের সম্পূর্ণ মিথ্যা কথা বলে মাহাতিমের ঝামেলাটা নিজের কাঁধে নিল। এই ব্যাপারটা দেখে সিয়াম শুধু চুপচাপ তাকিয়ে রইল। এখন কিছু বলা মানেই বিপদ, আর মাহাতির কাহিনী জানলে মহাসাংঘাতিক বিপদ। শাহনাজ ওর কথা শুনে ক্রুদ্ধ ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। কোনো মুখটা রাগে ভৎস করে দিল যেন, সেটা শুধু শোবের কাছে গোচর রইল। এদিকে আর দেরি না করে সবাই মিলে সুরাইয়াকে ধরাধরি করে কটেজের রুমে নিয়ে শোয়ালো। ডাক্তার এসে চেক করে বলল ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, খুব শীঘ্রই সেন্স চলে আসবে। কেউ সুরাইয়ার রুমে ভিড় করলো না, সবাই নিজেদের রুমে চলে গেল। শুধু মেহনুর সুরাইয়ার পাশে বসে রইল। সুরাইয়ার কপালে হাত বুলিয়ে দিতে দিতে সময়ের কাঁটা রাত 8টায় এসে পৌঁছালো। প্রায় 1.5 ঘন্টা পর সুরাইয়া ধীরে ধীরে চোখ খুলল। মেহনুর ওর মুখের দিকে একঝুঁকে বলল, বুবু খারাপ লাগছে? চোখ খুলো বুবু, চোখ বন্ধ করো না। মেহনুরের কথাটুকু বলতেই গ্লাস এনে বিছানায় এসে বসলো। বালিশ থেকে সুরাইয়ার মাথা তুলে অন্য হাতে গ্লাস ঠেলে ঠোঁটে গিয়ে পানি দিল। সুরাইয়া খুবই দুর্বল ভঙ্গিতে 2 ঢোক পানি গেলে আবারও বালিশে মাথা রাখলো। দুর্বল মাথা আস্তে ধীরে বলল, আমি কোথায় আছি রে মেহনুর? মেহনুর গ্লাসের পানিটুকু নিজের আঁচলে শেষ প্রান্তে ঠেলে শাড়ির আঁচলটা একটু ভিজিয়ে নিল। হালকা নিংড়ে সুরাইয়ার কপালে কানে ভুলিয়ে দিতে লাগলো, তোমার কটেজের রুমে শোয়া আছো বুবু, তুমি ওইদিকে কেন গিয়েছিলে? সুরাইয়া প্রচন্ড আরাম বোধ করে চোখ বন্ধ করলো। মেহনুরের ছোট্ট সেবায় আলতো ঠান্ডা স্পর্শ পেল, বেশ ঠান্ডা পাচ্ছিল। কপালে মেহনুরের হাতটার ওপর নিজের শক্তিহীন হাতটা রাখতে মেহনুর একটু ধাক্কা খেলো যেন। ঠিকই তখন সুরাইয়া আলতো একটা ঢোক গিলে চোখ বন্ধ অবস্থায় বলল, আমি রুমে ঢুকে গিয়েছিলাম, ওইখানে কেউ ছিল না, রুম অন্ধকার ছিল। আমি রুমের ভেতরে ঢুকতেই কে জানি বাইরে থেকে ইচ্ছে করে দরজা লাগিয়ে দিল। কত চিৎকার করলাম, দরজা ধাক্কালাম, লাইটের সুইচ খুঁজে ইচ্ছে মতো টিপলাম, কিন্তু কিছুই হলো না, কিচ্ছু হলো না। সুরাইয়ার আড়ষ্ট কণ্ঠে বলতে বলতে চুপ হয়ে গেল। ভেতর থেকে লম্বা একটা নিঃশ্বাস টেনে সশব্দে ছেড়ে দিল। চোখ বন্ধ করা অবস্থায় দুর্বল শরীরে শক্ত কণ্ঠে বলল, এই রুমে থেকে চলে যা, আমি একা ঘুমাতে পারবো। যখন তোকে আর সবাইকে ডেকেছি তখন তো আর আসিসনি, এখন তোদের দেখানো সেবার দরকার নেই। আর শোন, যাওয়ার আগে দরজা টেনে দিয়ে যাবি। কর্তা বলে মেহনুরের দিকে পিঠ দিয়ে ডান পাশ হয়ে শুলো। মেহনুর কথাটা বিপরীত সময়ের মতো চুপসে গেল। বিছানা থেকে উঠে দাঁড়ালো, টেবিল থেকে জগ নিয়ে খালি বোতলে পানি ভরে সেটা ওর মাথার কাছে রেখে দিল। রাত যদি কারেন্ট না থাকে তাই সে টেবিলের ওপর রেখে গেল। মেহরিন দরজা টানার আগে আরেকবার সলকণ্ঠে বলল, কিছু দরকার হলে ডাক দিও বুবু, আমি তোমার পাশের কটেজে আছি, আর ছাপা বুবু তোমার বাম পাশের রুমে আছে। আমি গেলাম। সুরাইয়া আরেকবার ওকে তাড়না দিয়ে রুডো গলায় বলল, কাহিনী করতে হবে না, বেরিয়ে যা। মেহনুর ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে দরজা ভালো মতো টেনে দিয়ে গেল। কটেজে 3 ধাপ সিঁড়ি পরে নামার সময় আকাশের দিকে তাকালো। কালো আকাশটা যেন প্রচুর মেঘ জমেছে, বিদ্যুৎ পৃষ্ঠের মতোই আলোর ঝিলকিনি মেঘে মেঘে খেলে যাচ্ছে। বাতাসের তেজ পূর্বের তুলনায় বেশ। এখন বৃষ্টি আসার আগ মুহূর্ত, ভিজে ভিজে বাতাস বইছে। গাছগুলো শাখা পোশাখা নাড়িয়ে ভয়ে ভয়ে দেখতে লাগলো। মেহনুর মাথা নিচু করে সিঁড়ি পেরিয়ে ঘাসের ওপর রাখলো। বাদামি চামড়া জুতাটুকু দৃষ্টি রেখে ছোট ছোট পা ফেলে অনেক কিছুই চিন্তা করতে লাগলো। ঠান্ডা তেজালো হাওয়ায় খোপাগুলো দুলছে, আলতো হাতে তা করে নিল। আবার অন্যমনস্ক মেহনুর ধীর গতিতে পা ফেলে হাঁটতে থাকলো। বাতাসের জন্য খোপাটা একদম খুলে গেল। বিদ্যুতের বেগে পিঠ ছড়িয়ে কোমরে মৃদু বাতা খেলো। একেবারে হাঁটু পর্যন্ত পৌঁছে গেল চুলগুলো। রাতের আবছা অন্ধকারে তেজেও চুলগুলো উঠতে লাগলো। পরনে সাদা সুতির শাড়ি, পাটটা গোলাপি রঙের ছিল। হিম জড়ানো বাতাসে যেন গোলাপি ব্লাউজটা, গোলাপির হাতাটা আরেকটু কোনোই
ওপরে তুলে নিল। আকাশে এখন গুরুম গুরুম শব্দে মেঘ ডাকছে। মেঘ থেমে থেমে ডাক চলতেই হঠাৎ পুরো চারদিক আলোকিত হলো, দিনের মতো উজ্জ্বল হলো। আর সেকেন্ডের মধ্যেই উজ্জ্বলতায় নিভে গেল নিমেষে। কালো ফিরে আসলো প্রকৃতিতে। মেহিনুর আর হাঁটল না। তখন আকস্মিক পা থামিয়ে মুখ তুলে ছেলেদের কটেজের দিকে তাকালো। মনের মধ্যে বিভিন্ন প্রকার প্রশ্ন আনাগোনা করছিল। শেষমেশ বাধ্য হয়ে নিজেকে শক্ত করে সেদিকে পা বাড়ালো। চোখে শক্ত নরম দৃষ্টি কটেজে স্থির করলো। ঘাস থেকে সাদা টাইলসের সিঁড়িতে এক পা ফেললো। এভাবেই 3টা সিঁড়ি অতিক্রম করে কটেজের প্রথম রুমটার দিকে এগোলো মেহিনুর। কটেজের দ্বিতীয় রুমটা এখন খালি। এখানে সবিকাজ ঘুমায়নি, সে তো ওপরের রুমে চলে গেছে। তাই রুমটা আলো ছাড়া অন্ধকার হয়ে আছে। মেহিনুর বারবার দুঠোঁট দিয়ে জিভা ভিজিয়ে নিল। যেন যে পরিমাণ ভয়ে হচ্ছে, পানির তেষ্টায় বুকটা যেন ছটফট করে উঠছে। নিজেকে শান্ত স্থির রাখার জন্য জোরে একটা নিঃশ্বাস টেনে ঠোঁট গোল করে ভেতরে গেল। সাদা টাইলসের জমিতে দৃষ্টি রেখে সামনে এগোনোর জন্য পা বাড়াবে। যতবার এক পা করে দরজার কাছে যাচ্ছে, ততবার কেউ বুকের যন্ত্রণার পাথর চেপে বাধা দিয়ে রাখছে। মেহিনুর ঠোঁট দুটো একটু ফাঁক করে অনবরত নিঃশ্বাস নিচ্ছে। তখন নিঃশ্বাসের তেষ্টা বুকে দুপদুপনির মতো তাল মিলিয়ে বেড়েই যাচ্ছে। দরজার কাছে এসে দেখলো দরজাটা আধখোলা, ভেড়ানো। রুমের ভেতর টেবিল ল্যাম্প জাতীয় লাইট জ্বালানো ছিল। সেই ল্যাম্পের আলোয় দরজার বাইরে একটুখানি এসে পড়েছে। মেহিনুর সেই আলোটা এক পলক দেখে নিয়ে দরজার ভিড়ে ঠেলে ভিতরে ঢুকলো। সাদা টাইলসে দৃষ্টি তুলে কাঙ্ক্ষিত জায়গায় ধীর গতিতে থামলো। মাহাতিম তখন চেয়ারে বসে টেবিলে কি যেন একটা করছিল। মেহিনুর দৃষ্টি তুলে মাহাতিমের উন্মুক্ত পিঠ, পেশিবহুল হাত, মুখের ডান হাতটা স্পিডেলে চলছে মাহাতিমের। মেহিনুর ওর দিকে একটু অভাবে খেয়াল করে দেখলো মাহাতিমের হাতে একটা লাল পেন্সিল, আর সেই পেন্সিল দিয়ে সাদা কাগজের ওপর মনোযোগ সহকারে কি যেন লিখছে। মেহিনুর কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করবে সেটা চিন্তা করতে পারলো না। ওইখানে কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। রুমের দুপাশে দুটো বড় জানালা, শোষা করে পর্দা উড়ছে বাতাসে। সেই সঙ্গে মেঘের গর্জন যেন আরো বেগ বাড়াচ্ছে। হঠাৎ আকস্মিক বিদ্যুৎ স্পৃষ্টের বজ্রধ্বনি হলে অস্ফুট শব্দে শিউরে উঠল মেহিনুর। খট করে ডান হাতে পেন্সিল থমকে গেল মাহাতিমের। দোকানে কর্ণকোণে যে শব্দ আসলো তা চিন্তা করে তৎক্ষণাৎ পিছু ফিরে তাকালো। টেবিল ল্যাম্পের আলোয় দরজা দুলে যেন বালিকা ভয়ে চুবুসুবু হয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে বুড়ো কুচকে নাকের দিক ডকটায় নেমে এলো। মেহেরিন ওর বিরক্তি ভরা মুখটা দেখে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। গভীর গলায় বলল, জরুরি কথা ছিল। কথাটুকু শুনেই বুড়ো দুটো স্বাভাবিকের থেকে বাঁ দিকেও কুচকালো মাহাতিম। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাতের পেন্সিলটা টেবিলের ওপর রাখলো। চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পাল্টা প্রশ্ন করলো, কি দরকার এখানে? মেহনুর ভীর চাহনিতে আরেকবার মাহাতিমের মুখে দেখে নিল। এরপর নিচু গলায় বলল, আপনি সুরাইয়া বুবুকে কেন রুমে আটকে রেখেছিলেন? যদি বুবুর কিছু হতো সেটা দায়ভার কি আপনি নিতেন? প্রশ্ন করেই মনের মতে মস্ত বড় ভুল করে ফেলেছে সে। কথাটা এভাবে না বলে সুন্দরভাবে বলা উচিত ছিল। যেন লোকটা যদি রাগের মতো ওকে রুমে আটকে দেয়, সুরাইয়ার মতো রুমে আটকে দেয়, এই প্রশ্ন করাটা এখন জরুরি ছিল। আবার সবার সামনে প্রশ্ন করলে বিপাকে হতো। এসব চিন্তায় মশগুল হয়ে মাহাতিম তখন ধীর পায়ে এগিয়ে সে মেহরিনের দিকে আসতে থাকলো। মেহরিন ফ্লোরের দিকে তাকিয়ে মাহাতিমের লম্বা ছায়াটা দেখে ভয় চুপসে গেল। বুকে আবারও সেই ধুকপুকনি হচ্ছে। ঠোঁট দুটো সরু ফাঁক করে একবার লম্বা শ্বাস নিল। কি হবে এখন? রেগে গেলে সত্যি রেগে গেল। নিঃশ্বাসের গতি বৃদ্ধি পাচ্ছিল। 6টার কাছে আসতে আসতে একে একে ওর শরীরের ওপর পড়লো। সে ভয়টা ততক্ষণ তাকে গিলে খেলো। সেই ভয়ে এখন আচমকা পেছাতে লাগলো মেহনুর, কিন্তু পেছনে অবস্থান যে তা দেখা যাচ্ছে না। না বুঝে পেছনে থাকলেও তৎক্ষণাৎ ধরাস করে দরজায় ধাক্কা খেলো। ওই মুহূর্তে দরজাটা ভুলবশত চাপিয়ে ফেললেও ওর মন বলছে এই মুহূর্তে খুব বোকার মতো কাজ করেছে, যার দরুন এখন সমস্ত শরীর একদম মাথা থেকে পা পর্যন্ত মৃদু ভঙ্গিতে কাঁপছে। সেই কম্পনে মাথা কোনো রকম পিছিয়ে ঘুরিয়ে দরজার দিকে তাকালো। দরজা সম্পূর্ণ পুরোপুরি লেগে গেছে। এখন একটুও ফাঁকি দেওয়ার উপায় নেই। মাহাতিম আরো 2 পা এগিয়ে এসে বলল, আমার রুমে আসার আগে চিন্তা করা উচিত ছিল। আমি তো চরম লেভেলের অসভ্য। এখন তুমি দরজা বন্ধ করে দিয়েছো। এই মুহূর্তে যদি নন রাস্কেলের মতো কাহিনী করি তাহলে তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? বড় করে ঢোক গিল মেহনুর। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। ভেতরে ভেতরে কুকড়ে গেল সুরিয়ার কথা চিন্তা করে। সাহস জগিয়ে বলল, আপনি বুবুকে রুমে আটকে রেখেছিলেন কেন?
আচ্ছা, তোমার বুবুকে আমি আটকাতে যাব কেন? মেহনুর প্রচন্ড রাগ লাগে কথাটা শুনে। তবুও সেই রাগের চেয়েও এখন ভয়ের মাত্রা বেশি। মাহাতিমের দিকে তাকিয়ে হাসি হাসি চোখ দুটো যেন চট করে দৃষ্টি নামিয়ে ফেলল মেহনুর। মাহাতিম ব্যাপারটা দেখে প্রচুর মজা পেল। মুখের আভাস ফুটলো আবার হাসির মতোই। মাহাতিমের প্রসন্ন মেজাজে শান্ত নয়নে মেহনুরের মুখটার দিকে তাকিয়ে আছে। মনের বিরুদ্ধে ওর দিকে এগিয়ে গিয়ে কয়েক ইঞ্চি দূরত্ব রেখে দাঁড়ালো। এই অবস্থা দেখে মেহনুরের হৃৎপিণ্ড ছিঁড়ে আসতে চাইছে। চোখের সামনে পেশিবহুল বুকটা দৃশ্য খুবই নিকটে চলে এসেছে। বাধ্য হয়ে চোখ বুজে কুঁচকে বাক্যরূপে কাঁপতে থাকলো মেহনুর। ওর ভয়ার্ত অবস্থায় আতর্কিতভাবে দেখে মাহাতিমের রাগ হলো। এখানে যখন আশা সহজ হয়েছে তখন ভয় পাওয়ার হচ্ছে কেন? বিনা অনুমতিতে রুমে ঢোকার কোন সাহসে? কেন ওকে দেখে ভয় পেয়ে খালি পালাতে ইচ্ছে করে? সব ইচ্ছে গুটি পাকিয়ে মাহাতিমের তরুণের বিবৃতি মনমানসে চিন্তা থাকলো। সে তরুণকে যেভাবে যে জায়গায় বেহার মতো স্পর্শ করেছিল মাহাতিম সূক্ষ্ম রাগ অল্প নিগ্রতা দিকে হাত বাড়িয়ে দিল। কাঁধের দিকটা স্পর্শ করার উদ্দেশ্যে ধপ করে দরজার ওপরে হাত রাখলো। মেহনুর আরেক দফায় শিউরে উঠল। মাথাটার দিকে ঘুরিয়ে দরজার ওপর মাহাতিমের হাত দেখলো। ঘন করে ঢোক গিলে মাহাতিমের দিকে আত্মর্ক দৃষ্টিতে তাকালো। মাহাতিম ওর অবস্থা দেখে শান্ত মেজাজে বলল, তোমার বোন নিজের কটেজে না ঢুকে আমার কটেজের দিকে এসেছিল কেন? তোমার বোনকে প্রশ্ন করো। প্রথম বাক্য শেষ করতেই চট করে মেহনুরের কাঁধ থেকে হাত ফেলে দিল মাহাতিম। মেহনুর মাথা নিচু করে চোখ দুটো খিচে মেরে উঠল। তখনও মাহাতিম বর্তমানে ওকে বোকা বানানোর জন্য খেলাটা খেলছে। এটা অবশ্য অভিনয়, দেখে কেউ ধরতে পারবে না। মাহাতিম এবার অ্যাটিটিউড দেখে গমগম সুরে বলল, ওকে আমার রুমে একা দেখে মারাত্মক শান্তি লেগেছিল, বুঝছো? কথাটা শেষ করতে মেহনুরের চমকিতে ভঙ্গিতে চোখ খুলে তাকালো। মাহাতিম ওর বিস্ময় ভরা সরল মুখটার দিকে তাকিয়ে কাঁধ থেকে হাতটা উঠালো। মাহাতিম সেটা আবার খোলা চুলের ওপর রেখে শান্ত ভঙ্গিতে বুলাতে লাগলো। মেহনুর এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাতিমের দিকে। বিস্ময় ভাবে এখন ওর কাটেনি। সুরাইয়াকে একা পেয়ে কিছু করেছে কিনা সেই তুচ্ছ চিন্তা মাথায় আনতেও কষ্ট হচ্ছে ওর। মেহনুর ওর স্থির চাহনি দেখে মাহাতিমে ওর থুতনিতে আর একটু ওপরে তুলে দিল। ওর দিকে নিজের মুখটা এনে নামিয়ে নিচু স্বরে বলল, শাড়িতে ওকে বলিউডের শিল্পা শ্রেষ্ঠীর মতো লাগছিল। উদাহরণ অবস্থায় দেখে বুকটা সজোরে ধপাত করে উঠল মেহরুনের। এই লোকটার চেহারা দেখে তো কখনো চরিত্র আন্দাজ করা সম্ভব না। তরুণের মতো আচরণ এই লোকটা থেকে কোনোভাবে আশা করা যায় না। মেহরুনের গালের কাছে অনেকটা চুল এসে ঝাপটে খাচ্ছিল। সেটা দেখে মাহাতিম নিজের ডান হাতটা আবার তুলল। তর্জনী আঙ্গুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে গালের কাছ থেকে নামিয়ে আনলো চুলগুলো। মেহনুর প্রতিক্রিয়া দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেছে। মাহাতিম এক হাতে ওর পিঠের চুলগুলো ভুলিয়ে যাচ্ছে, অন্য হাতে কানের কাছে চুল গুজে দিচ্ছে। মেহনুর তখন অদ্ভুত ঘ্রাণের মায়ে ডুবে গেছে। আবেশে চোখ বন্ধ করে আছে। মাহাতিম শরীর থেকে আসা প্রাণবন্ত ঘ্রাণটি সমস্ত ইন্দ্রিয় দখল করে ফেলেছে। গভীর এক নিশ্চিন্ত নিঃশ্বাস নিচ্ছিল মেহনুর। সেই নিঃশ্বাসে প্রশ্বাসে গভীরতা ছোট্ট বুকটা ফুলে ফুলে উঠছিল। মাহাতিম গাঢ় কণ্ঠের সুরে বলল, অমন ভয়ঙ্কর মেয়েকে একাকী রুমে দেখে ভয়ঙ্কর চিন্তা চাপে। সে অন্য যদি ঘটনা আবার রিপিট করতে চাইতাম, ইতিহাস আবার পুনরাবৃত্তি হয়। আমি পুনরাবৃত্তি করে কারো ভীষণার দিন আবার দেখিয়ে দিলাম। কথাটুকু চলতে চলতে পিঠের চুলগুলো স্বর্ণপণে সরিয়ে ফেলল মাহাতিম। আবারও সেই তরুণের ঘটনার মতোই পিঠের ওপর 5 আঙ্গুল রাখলো সে। বাইরের বাতাসে প্রবলবন্ধী পিচাসী ভাবনা শোনা যাচ্ছে। মেঘের গর্জন বৃদ্ধি পেয়ে বজ্রকণ্ঠে সুর ধরতে এলো। প্রকৃতির সেই নিবিড় খেলায় মেহনুর আর বিশ্রী দিনটার কথা দু চোখের পাতায় কল্পনা করতে লাগলো। তরুণ একপাশে জঘন্য হাসি লাইট দিয়ে অনব করছিল। জবরদস্তি তার পিঠের সাথে ব্লাউজের হুক খোলার চেষ্টায় নানা জায়গায় বিশ্রীভাবে হাত বুলাচ্ছিল। সব একে একে ওর চোখে বন্দী হতে লাগলো। প্রশস্ত পেশিময় বুকটার মধ্যে উষ্ণতায় আঁকড়ে
ধরার জন্য শুধু একটুখানি দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বের মাঝে বিশাল বড় বেড়িবাঁধ ছিল। সেটার নাম হলো অধিকার। আজ মাহাতিমের কাছ থেকে সেই অধিকার নেই, কোনো বাঁধ অতিক্রম করার জন্যই। মাহাতিম নিজের চূড়ান্ত সীমায় নিয়ন্ত্রণ রেখে আবার মেহনুরের রুমে আবদ্ধ হলো। ওই অন্ধকারের গোয়ালঘরটার কেউ বাজে স্পর্শ পেয়ে হাওমাও করে কেঁদেছিল। ছাড় পাওয়ার জন্য চেষ্টা করেছিল, প্রচুর ছোটাছুটি করাও বাদ দেয়নি একদম। কিন্তু আফসোস, কেউ তাকে উদ্ধার করতে আসেনি। শেষ মুহূর্তে যদি ছাড় পাওয়ার জন্য উছিলা পেত, তাহলে সে কি সুস্থ থাকতো? মাহাতিমের কথাটা শেষ করতে মৃদু অভয়ে অবজ্ঞা সুরে হেসে উঠল। নিয়তির খেলার অঘটন ঘটতে কত মিনিট লাগতো, কিন্তু দুর্ঘটনার কথা চিন্তা করে ছোট মানুষটা বদ্ধ চোখ দুটি থেকে হঠাৎ গাল চেপে পানি পড়তে লাগলো। বাইরে বড় বড় বৃষ্টি ফোটার মতোই অশ্রুজল একে একে পড়তে লাগলো। মাহাতিম ওকে দেখে দৃষ্টি নিবদ্ধ করলো, গাঢ় নিঃশ্বাস টেনে নিল। পিঠ থেকে হাত সরিয়ে ছোট্ট কোমল মুখটা তুলে তালুতে নিজের মুখের দিকে উঁচিয়ে ধরল। নিচু কণ্ঠে আবারও বলল, মেহনুর আফরিন, তোমার কান্না দেখার জন্য যে ব্যক্তি বাইরে দাঁড়িয়ে সেদিন কুকর্ম করেছিল, তাকে ভেতরে ঢুকিয়ে কান্নার এমন মূল্য আমি বুঝিয়ে দিয়েছি। দুহাতে তালুতে আবদ্ধ মেহনুরের মুখটা কান্নায় যেন লাল হয়ে উঠল। নিঃশ্বাসে ফুলিয়ে ফুলিয়ে মাহাতিমের দুহাতে তালুর মাঝে অনেকক্ষণ কাঁদল। মানুষটা অশ্রুধারা মুখ দেখে অসহায়ভাবে তাকলো। ন্যূনতম অধিকার নেই আজ, থাকলে নিশ্চয়ই এভাবে চুপচাপ থাকতো না। একদমই নেই, কোনো অধিকার নেই। অধিকার থাকলে তার প্রশস্ত বুকটায় আজই ঝাঁপিয়ে পড়তো সে। মেহনুর কিছুটা শান্ত হয়ে ফুপানো ভঙ্গিতে চোখের পাতা ফুলে গেল। লাল হয়ে আসা অশ্রু দৃষ্টি মাহাতিমের দিকে রাখলো। এই নাশকঘাতক দৃষ্টির দিকে তাকানো সম্ভব না, ওই চওড়া ফোলা বুকের কাছে দাঁড়ানো সম্ভব না। আর শান্ত ভঙ্গিতে আড়ালে কিছু একটা ঘটানোর প্রবণতা। মেহনুর দ্রুত ভঙ্গিতে কান্না থামে দুকাল থেকে মাহাতিমের হাত সরিয়ে দিল। মাহাতিমের দৃষ্টি অগ্রাহ্য করে দরজা নবপেরে দ্রুত মোচড়ে বাইরে চলে গেল। মাহাতিম অপলক চাহনিতে রাতের বদলধারা মেহনুরের বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া দেখতে লাগলো। আজ আবারও সেই ছোট্ট বালিকা অগ্রাহ্য করে ছুটতে পালালো। খুব কাছে এসে হাতছানি দহন ঘটিয়ে আবার শান্তভাবে পালিয়ে যাচ্ছে তার থেকে। মন বাড়িয়ে ছুঁই, পর্ব সংখ্যা 21। লেখনীতে ফাবিয়া মোমো। গতকাল রাতে মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য রিসোর্টের এলাকাটা কদমগ্ন অবস্থা হয়ে গেছে। কিছু কিছু জায়গায় পানি জমে গতমুক্ত হয়ে গেছে। গাছের নিচগুলো স্যাঁতসেঁতে হয়ে আছে পিচ্ছিল হয়ে। সকালে সোনালি আলোয় সবকিছু প্রাণবন্ত হয়ে উঠেছে। ফুলের ওপর শিশির জমা পানিগুলো সূর্যের আলোয় পেয়ে ঝলমল করছে। মেহনুর খুব সকালে ঘুম থেকে উঠেছে, হাত মুখ ধুয়ে নেয়, শাড়ি বাঁচিয়ে খুব সাবধানে সরু রুমে চলে যায়। এলোমেলো চুলগুলো না আঁচড়ে শান্ত মনে কটেজ থেকে বেরিয়ে আসে। কটেজ থেকে একটু দূরে ঠিক ডান দিকটায় বসার মতো অনেকটা কটেজ আছে, তবে কটেজ না বলে আড্ডাখানা বললে ভালো হয়। সিনেমায় যেমন দেখায় বিলাসবহুল মানুষগুলো সকাল বিকাল শান্ত সময়টা চায়ের পারস্য দিয়ে আড্ডা দেয়, ঠিক তেমনই কিছু একটা আড্ডার জায়গা সেখানে সুন্দর করে সাজানো হয়েছে। বড় বড় গোল টেবিল দিয়ে আড্ডার অর্ধেকটা জায়গা সাজানো, বাকি অর্ধেকটা বাগানের সিনসিনারির সাথে ডিভানের সিস্টেম করা। মেহনুর হাঁটতে হাঁটতে সেই কটেজটার দিকে চলে গেল। দুটো সিঁড়ি নিচু করে অতিক্রম করে পা রাখলো। আড্ডাখানা কটেজের একদম খোলামেলা, চতুর্দিকে দেওয়ালের ছাড়া, কিন্তু একটার পর একটা বিশাল বড় খাম্বা একটু দূরত্ব রেখে রেখেই করা হয়েছে। মেহনুর হাতে যে বইটা এনেছিল সেটা এমন সুন্দর জায়গায় পড়ার জন্যই উত্তম। সোজা দিভানের সাইডটায় চলে গিয়ে সেখানে বই খুলে বসলো। সামনে তাকাতেই বেশ চমৎকার একটা বাগান, সেখানে রং বেরঙের ফুল ফুটে আছে। ফুলগুলো মিষ্টি পবিত্র সুবাসে চারপাশ মোমো করছে। মেহরুন দিভানে পিঠ ঠেকিয়ে পা দুটো বাঁকিয়ে করে একত্রে রেখে বইয়ের দিকে মন দিল। বইয়ে শব্দমালায় ডুবে গেল, সূক্ষ্ম হয়ে উঠল। সবাই একে একে ঘুম থেকে উঠে নিজের মতো হাত মুখ ধুয়ে কাজ সেরে ফেলছে। সকালে রাস্তার জন্য অপেক্ষা করছে। ম্যানেজার জানালো দূরের কটেজটায় খাবার এসে যাবে। সবাই সেদিকে যাওয়ার জন্য পা বাড়িয়ে দেখে দিভানের দিকটা একাকিত্বভাবে মেহনুর বসে আছে। তৌফো মেহনুরের অবস্থা দেখে সবার দিকে ইশারা করে দিল। সবাই ওর ইশারা দেখে মেহনুরের উপস্থিতি পেয়ে চুপচাপ গোল টেবিলে চলে গেল। শাহানাজ নিজের রুমেই
চুল সজ্জা করছে। সাবা নিজের শাড়ি ঠিকঠাক করে মুখে হালকা প্রসাধনী লাগাচ্ছে। অন্যদিকে সুরাইয়া গোমর মুখে দুপুরের পরে শাড়ি সিলেক্ট করেছে। মাহাতিম সদ্য ব্যায়াম শেষে জগিং করতে করতে রিসোর্টের গেট দিয়ে ঢুকলো। পরনে কালো রঙের একটা এক্সারসাইজ ট্রাউজার, GUCC ব্র্যান্ডের মেরুন টি শার্ট, পায়ে কালো কালার স্লিপার পরা যার সোলটা মূলত সাদা, জুতার ফিতাটা ডরা কাটা, কপালে বিধু বিধু ঘাম জমে রোদের কিরণে চিকচিক করছে। চুলগুলো ঘামে ভিজে কপালের সাথে লেপ্টে আছে। পাতলা সুন্দর ঠোঁট দুটো জগিং এর জন্য হালকা নিঃশ্বাস ছাড়ছে। গেটের কাছ থেকে কটেজের অন্য বাম দিকে পা চালাবে অমনি দূরে কটেজের দিকে চোখ পড়ল। মাহাতিম কিছু খেয়াল করলেও সেখানে ঠিক করে তাকায় না, সোজা নিজের কটেজের দিকে চলে যায়। নাস্তার জন্য সবকিছু রেডি হয়ে গেছে। মাহাদির ধারণায় সে কটেজের টেবিলে এসে বসে। সিয়ামের বাপাশে খালি চেয়ার পেয়ে চেয়ারে তখন টেনে বসে। পুরো টেবিল জুড়ে নানা পদের ভর্তা সাজানো, একপাশে সালাদের বোল রাখা, খিচুড়ির বিশাল হাঁড়িটা তখন দুটো ওয়েটার মিলে ধরে আনছে। আরেকটা ওয়েটার সবার কাছে গিয়ে প্লেটে প্লেটে খিচুড়ি বেড়ে দিচ্ছে। গোল টেবিলের বাপাশে ছেলেরা বসেছে, ডান পাশে বসেছে মেয়েরা। শাহানাজ এসে চেয়ার টেনে বসলো মেহনুরের জন্য জায়গা রেখে। মেহনুরের জন্য ডাক পাঠিয়ে টেবিলে আসতে বলে। মেহনুর বইটা বন্ধ করে ওদের টেবিলের দিকেই চলে আসে। তখন মেহনুরের নীতি পাশের চেয়ারেই পেয়ে সেটাতে চুপচাপ বসে। প্লেটের ওপর খিচুড়ির পরিমাণ দেখে মেহনুর ইতস্ত বোধ করে। ধোঁয়াটা খিচুড়ির ওপর আঙুল দিয়ে নাড়তে থাকে। নীতি কিছুটা লক্ষ্য করে। মেহনুর কোনো সমস্যা? তুমি খাচ্ছ না কেন? খিচুড়ি কি বেশি গরম? নীতির প্রশ্ন শুনে এতক্ষণ পর শাহনাজের প্লেটের দিকে নজর দিল। ওর প্লেটের দিকে তাকাতেই শাহনাজের নীতি উদ্দেশ্য করে হেসে বলল, ও তো এত খিচুড়ি খেতে পারবে না, ওর প্লেট থেকে কিছু কমাও। শাহনাজ হাসি সুলভ কথায় সবাই হাসি না দিয়ে উল্টো চোখ বড় করে বিস্ময় হলো। মাহাতিম একবারের জন্য মেহনুরের দিকেও তাকালো না। এবার ঠিকই ওর দৃষ্টি রেখে দেখলো প্লেটে যতটুকু খিচুড়ি দেওয়া হয়েছে সেটা একদম মাহাদির প্লেটের সমপরিমাণ। সেখানে মাহাদি একদম গ্রোগ্রোশ ভর্তা মাখিয়ে খাওয়া শুরু করেছে। সেখানে নাকি মেহনুর উল্টো খিচুড়ি কমাতে হবে। নীতিকে সাহায্য নিয়ে শাহনাজ মেহনুরের প্লেট থেকে আধা পরিমাণ খিচুড়ি কমিয়ে দিল। বাকি আধা পরিমাণ মেহনুর ধীরে সুস্থে খাওয়া শুরু করলো। মাহাতিম ওর অবস্থা সম্পূর্ণ দেখে নিজের খাওয়া ঠিক মতো করতে পারছিল না। এদিকে কানের কাছে চোরের মতো সিয়াম বলে উঠল, মামা তোর মুরগির তো হেভি ফিড দিতে হইব, তাড়াতাড়ি একটু বুকটান না, এইভাবে চললে তো তোমার সামলাইতে পারবা না। মাহাতিম প্লেটের দিকে তাকিয়ে খিচুড়ি মাখাতে অবস্থায় চোখে একটা নিঃশ্বাস ছাড়ল। এরপর সিয়ামকে উদ্দেশ্য করে নিচু গলায় বলল, খিচুড়ি খাচ্ছিস সেটা দিকে নজর দে, আশেপাশের দিকে জরিপ করতে হলে কান ঠুসখানা দিব। সিয়াম এই কথা শুনে মুখ ভর্তি খিচুড়ির লোকমা নিয়ে ফিসফিস করে নাক দিয়ে শব্দ করে হাসতে লাগলো। সিয়ামের নাকে টাইপ হাসি দিয়ে চোয়াল নড়তে নড়তে ফারিন বলে উঠল, তুই নাক দিয়ে ভটভট গাড়ির মতো শব্দ করছিস কেন? ফারিনের ইজ্জত মার্কা কথা শুনে সিয়াম সাথে সাথে মুখটা কুঁচকে নিল। তাড়াতাড়ি মুখের খিচুড়ি গিলে ফারিনের জন্য কিছু বলবে তার আগেই শফিক গলা নামিয়ে মাহাতিমের উদ্দেশ্য করে অগোচরে বলল, মেহনুরের খাওয়ার অবস্থা দেখিয়ে বন্ধু, ও তো কিছু খায় না, ওর চেয়ে আমাদের মাহাদি আলহামদুলিল্লাহ ভালো খায়, ওর দিকে খেয়াল রাখ মাহাতিম। মেয়ে মানুষ এত কম খাওয়া ঠিক না। ব্যাপারটা নিয়ে মাহাতিম নিজেও মনে চিন্তা হচ্ছিল। হঠাৎ শফিকের কথায় ভুরু কুচকে কটমট সুরে প্রশ্ন করলো, আমি খেয়াল রাখবো মানে? ও আমার কে হয় যে আমি খেয়াল রাখবো? মাহাতিমের ভুরু কুচকানো অবস্থা দেখে শফিক এপাশ ওপাশ হাসি দিল। কোনো উত্তর না দিয়ে খাবারের মধ্যে মনোযোগ দিল। সবাই নিজের খাওয়া শেষ করে আজকে কি ফুর্তি করবে সেটা নিয়ে সলা পরামর্শ শুরু করলো। মেহনুর একা একা আবার দিভানের ওপর বসে উপন্যাস পড়তে শুরু করলো। খাওয়ার সময় চুলগুলো খোপা করেছিল, সে চুলগুলো মেলে দিয়ে দুপা দাও আগের মতোই উঠিয়ে দিল। এদিকে কটেজের বাইরে চেয়ার টেনে ছেলে মেয়ে সবাই মিলে বহু বিষয় নিয়ে আলোচনা করছে। কালকের ক্লান্তি একঘরে বয়ে নিয়ে আসা বিধায় আজ সবাই রেস্ট নিচ্ছে। তবে সবাই নিজেই মুভি দেখে আজকে দিনটা রিসোর্টে কাটিয়ে কাল দুপুরে নদীর পাড়ে নেমে গোসল করবে। বিকালের দিকে নদীর তীরে বসে ছোটখাটো খাবারের আয়োজন করা হবে। নদীতে গোসলের ব্যাপারটা সবাই হইচই সঙ্গম হলো।
প্রফুল্ল হলেও শাহনাজ প্রথম দফায় দ্বিতীয় দ্বিমত পোষণ করলো, কিন্তু সকলে চাপাচাপিতে সবার জোরাজোরিতে বহু বছর পর নদীতে নামার জন্য রাজি হলো সে। মাহাতিম সবার কথাই চুপ করে শুনে যাচ্ছে, নিজে কোনো বাড়তি কথা এখন পর্যন্ত বলেনি। হাতে কোকাকোলার ক্যান নিয়ে সবাই ব্যস্ত করার মধ্যে চোখ দুটো মেহনুরের দিকে রাখলো। সেদিকে দৃষ্টি রেখে ডান হাতের লাল ক্যানটা ঠোঁটের কোনায় ছোঁয়ালো। ঠোঁট এক চুমুক দিয়ে দিভানে বসা মেহনুরের দিকে তাকিয়ে রইল। কাল রাতে এই মেয়েটা কেমন করে রুমে এসে পড়লো সেটাই সে এখন চিন্তা করছে। শুধুমাত্র চাচাতো বোনের জন্য চিন্তা ওর রুমের কথা শোনাতে এসেছে ভেবে পাচ্ছে, হাসি পাচ্ছে মাহাতিমের। সেই হাসির জন্য ঠোঁটের কোণে হাসি চেপে আবারও ক্যানে চুমুক দিল মাহাতিম। নিচু হুট করে কৌতূহলী মাহাতি এসে দাঁড়ালো। সে সেই মাহাতির হাত থেকে ক্যানটা কেড়ে নিয়ে দৌড়ে লাগালো। তোমার ফোন কোথায় ভাইয়া? ফোন দাও। তুমি ইচ্ছে করে ফোন লুকিয়ে রেখেছো। আমি তোমার বালিশের নিচে ফোন পাইনি। মাহাতিম ওর আচরণে প্রথমে খুব বিরক্ত হলো। হুট করে মুখের ক্যানটা কেড়ে আবারও বড় গলায় মোবাইলের জন্য চাইছে। মাহাতিম এক দফা তুড়ি বাজিয়ে শক্ত গলায় তর্জনী তাক করে বলল, ক্যান ফেরত দে। আর তুই কিসের মোবাইল চাচ্ছিস? ফোনের ব্যালেন্স দুদিনের মধ্যে কত গিলেছিস ধ্যান আছে তোর? তোর কি বয়স হয়েছে মোবাইল ধরার? একটা চটকানা মেরে দাঁত ফেলে দিব ফাজিল। মাহাতিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে ধীরে ধীরে পা পেছনে কটেজের দিকে যেতে লাগলো। মাহাতিম বারবার বলল ক্যান ফেরত দিয়ে যেতে, কিন্তু মাহাদি সেটা দিল না। মাহাতিমের কথা শুনে একদম শুনল না। মাহাতিম সোজা পা ঘুরে কটেজে ঢুকে গেল। মেহনুরের দিকে ছুটে এলো। মেহনুরের পাশে ধপ করে বসে মেহনুর চমকে গিয়ে বই ফিক করে হেসে ফেললো। টুকটুক করে গাল দুটো বলল, আজকে তোমার কি করার প্ল্যান আছে বলো তো? কিভাবে আজকে দিনটা কাটানোর ইচ্ছে? মাহাদি বেশ ভাব দেখিয়ে ডান হাত দিয়ে চুলে ব্যাক ব্রাশ করলো। একদম মাহাতিমের মতোই স্টাইলটা কপি করে ঢং করে বলল, ওহে সুন্দরী, চলো আমরা পুকুর পাড়ে গিয়ে বসি। আজ যে সেখানে সবাই মিলে নদীতে গোসল করবে, জানো না? চলো চলো, আমার হাতটা ধরো, তোমাকে নিয়ে সুন্দর রাজ্যে ঘুরে ঘুরে আসি। মাহাদির এমন টোকের কথা শুনে মেহনুর খিলখিল করে হেসে উঠল। ঠোঁট চওড়া করে সাদা উজ্জ্বল দাঁতগুলো উকি দিল। হাসির ঝলক বাড়িয়ে আসলো। মাহাতিম এতক্ষণ আলোচনা দেখে মন দিলেও হঠাৎ কান বাঁকা করে সুরালো হাসি শব্দ শুনে চমকে গেল। সেই দৃশ্য চোখের সামনে সে দেখতে পেল। একটু অপ্রস্তুত হলো দেখার জন্য। মাহাতিম অপলক দৃষ্টিতে মেহনুরের হাসির দিকে তাকিয়ে রইল। ড্যাব ড্যাব করেই তাকিয়ে রইল। এদিকে বুকের যন্ত্রণাটা কেমন যেন করছে। ধুকপুক ধুকপুক শব্দ শোনা যাচ্ছে হয়তো। মেহনুর ছোট্ট মাহাদির গাল দুটো ধরে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। চুলগুলো নরম চিকন আঙ্গুল দিয়ে এলোমেলো করে হাসি দিয়ে বলল, কিন্তু মাহাদি সঙ্গে আর পুকুর ঘাটে দেখতে গেল না। মাহাদিও এ নিয়ে মন খারাপ করলো। পরক্ষণে উদাস ভঙ্গিতে কাটিয়ে ফেললো। মেহনুরের পাশে সেই লাল ক্যানটা এভাবে রেখে মনে ভুলে চলে গেছে। মাহাতিম দূর থেকে সব দেখলো। হঠাৎ সবার ডাকে সাড়া দিতেই মুখ ঘুরিয়ে ফেললো। এদিকে মেহনুরের গলা ভেজানোর ইচ্ছা হলো। বই বন্ধ করে এদিক ওদিক তাকাতেই দেখলো তখন তার পাশে একটা লাল ক্যান দেখতে পেল। মাহাদি যে ভুলবশত ক্যানটা রেখে গেছে সেটা ভালোভাবে বুঝতে পারলো। মাহাতিম সবার কথায় মনোযোগ দিয়ে শুনছে, অভিমত প্রকাশ করছে, আবারও মেহনুরের দিকে তাকানোর জন্য দৃষ্টি রাখলো। কিন্তু চোখের কোটর স্থির অবাক চত্বর ধাপে ধাপে পৌঁছতে লাগলো। যেন অজান্তে ঠোঁট ফাঁক করে চল ঝুলিয়ে তাকিয়ে রইল। ক্যানের যে জায়গাটায় মাহাতিম ঠোঁট লাগিয়ে চুমুক দিয়েছিল সেই জায়গাটায় ঠোঁট বসিয়ে একটু একটু করে কোক খাচ্ছে মেহনুর। ডান হাতে ক্যানটা 5 আঙ্গুলে ধরে বাম হাতে বই নিয়ে বিড়বিড় করে পড়ছিল। মেহনুরের অগ্রসরে দূরের এক চেয়ারে বসা মাহাতিম অদ্ভুত প্রাপ্তিতে হাসি দিল। সেই মনোরম প্রাপ্তির হাসিটা দেখে মেহনুর লজ্জায় লাল টুকটুক হয়ে যেত। দুপুরে সে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত মুহূর্ত, কাঙ্ক্ষিত সময়টা হয়ে এলো। সবাই নিজের পোশাক আশাক বিছানায় রেডি করে রেখে মাঠে জড়ো হলো। শাহানাজ এবার জোর জবরদস্তি করে সুরাইয়াকে ডেকে আনলো। সুরাইয়া এসে দেমাগ দেখিয়ে বলল, আমি তোমাদের সাথে ফান করতে আসিনি। আমাকে দুটো ছবি তুলে দিবে, তাতেই হবে। আমি একাই নদীতে গোসল করতে পারবো। ওর কথার ধরনটা যেন পছন্দ হলো না কারোই। সবাই হাসি মুখে নদীতে গোসল করার জন্য আনন্দ উদযাপন করতে সেদিকে দল বেঁধে ছুটলো। তোফো একদর মেরে নদীর তীরে এসে গেল। তারপর চলো শাহনাজের দল, শাহনাজের পেছনে নীতির দল, সবচেয়ে সে টিমটি হলো মেহনুর। ছোট মেঠো পথটার ঘাস আবৃত করে সারি সারি বটগাছ সাজানো, পাশে
একটা পুকুর, শেষে আরেকটা ছোট্ট সরু। সূর্যমামা মাথার ওপর দারুণ উত্তাপে ফেটে পড়ছে। সবাই দ্রুত পা চালিয়ে নদীর তীরে গেল। মেহনুর চারপাশে প্রকৃতি দেখতে দেখতে ধীরে ধীরে এগোতে লাগলো। গাছের পাতাগুলো কাল রাতের মতোই সতেজ, রাস্তাগুলো মাটিতে কাদামগ্ন অঞ্চল। এদিকে শার্ট পরোয়া লম্বাটে মানুষটা পেছনে হেঁটে আসছে, সেদিকে খেয়াল নেই ওর। মেহনুর থেকে প্রায় 7-8 হাত দূরে মাহাতিম হেঁটে আসছে। সাদা শাড়িটা দেহের সাথে মিশে আছে, সেই শাড়ির সাথে গোলাপি পাড়ের চোখ ধাঁধিয়ে যাচ্ছে যেন। চুলগুলো সম্পূর্ণ টেনে এনে রেখেছে। গোলাপি ব্লাউজটা ফর্সাটে পিঠটা একদম আবৃত, কোমরের দিকটা জুবুথুবু হয়ে আছে। মাহাতিম হাঁটতে হাঁটতে পায়ের গতি একটু বাড়িয়ে মেহনুরের ডান পাশে চলে আসলো। মেহনুর হঠাৎই ডানে কার উপস্থিতি পেয়ে তৎক্ষণাৎ চোখ তুলে মাহাতিমকে দেখতে পেল, কিন্তু মুখে কিছু না বলে আবারও সে চোখ নামিয়ে নিল। মাটির দিকে তাকিয়ে দৃষ্টি ফেলল হাঁটতে। মাহাতিমের কথা বলার ইচ্ছেটা চেপে না রেখে হালকা একটা কাশি দিয়ে নরম গলায় বলল, তোমরা কখন থেকে শাড়ি পরা ধরো? আমার মনে হলো ঠিক কোন বয়স থেকে তোমরা শাড়ির জন্য প্রেসারে আছো? মেহনুর প্রশ্নটা শুনে ঢোক গিলে নিল, কিন্তু দৃষ্টি তুলে তাকালো না। নতমুখে ঠান্ডা সুরে শান্ত ভঙ্গিতে বলল, বয়স তো আসলে শাড়ি পরতে হয়, কিন্তু কেউ চাইলে আরো ছোট থেকে অভ্যাস করতে পারে। মাহাতিম এমন উত্তর শুনে মনের ভেতর খসখস প্রশ্ন শুরু হলো, তুমি কবে থেকে অভ্যাস শুরু করেছো? মেহনুর এবার দ্বিধাভঙ্গিতে উত্তর দেয়, 9-এর মাঝামাঝিতে। উত্তর শুনে কালো প্যান্টের পকেটে দুহাত ভরে দিল মাহাতিম। শব্দ করে নিঃশ্বাস ছেড়ে আবার একটা প্রশ্ন করে বসলো, তোমাদের এখানে থাকলে মেয়েদের বিয়ের বয়স কত? বাল্যবিবাহের প্রথা আছে নাকি? মেহনুরের প্রথম দুটো প্রশ্ন সহজভাবে নিলেও এই প্রশ্নটা শুনে মনের ভেতর মারাত্মক একটা কামড় দিল। একসঙ্গে থমথম খেয়ে দুটো ঢোক গিলে হাত দুটো মুচকালো। আছে। মাহাতিম আবারও এপাশ ওপাশ ভঙ্গিতে তীক্ষ্ণ হাসি দিল। এবার কিছুক্ষণ চুপ থেকে মেহনুরের দিকে দৃষ্টিতে তাকালো। মেহনুর যে প্রচন্ড উৎকষ্টে কাচুমাচু হয়ে আছে, ওর মুখ না দেখে বোঝা যায় না। ওকে আবারও বিপাকে ফেলতে মাহাতিম ইচ্ছে করে বলল, আমার মা তো ছোট বয়সী বইয়ের জন্য ডেসপারেট হয়ে আছে, ভাবছি এখান থেকে বউ বানিয়ে নিয়ে যাবে। কিন্তু বুঝছো মেহনুর আফরিন, আমার ছোট বয়সী বউ নিয়ে সংসার করার রুচি নেই। এবার মা পিছিয়ে আছে, না হলে মা সম্ভবত তোমার বড়জন সাবাকে তুলে নিয়ে যেত। মাহাতিম কথাটি শেষ করতেই মেহনুরের দিকে তাকালো, কিন্তু মেহনুর সেই যে চোখ নত করে রেখেছে, সেই চোখ তুলে উপরের দিকে উঠল না। মাহাতিম ওর মনের অবস্থা বুঝার একটু চেষ্টাও করলো না। কালকে যে 3 দিনের শেষ দিনটা রাত পোহালে এসে যাবে, তখন সবকিছু খোলাখুলি হবে, ওকে বুঝিয়ে বলবে। আর কালকে হবে সমস্ত ঘটনার শেষ দিন। এরপর হয়তো এখান থেকে অস্ফুট ফুলটি নিয়ে বক্ষস্থলে আগলে রেখে আদরে আদরে সঙ্গে নিয়ে যাবে, নয়তো ক্রেশ যুগলো মনে ভীষণ কঠোর হয়ে আজকের এই দিনে হামসার মতো মুছে যাবে। মাহাতিম আনসারি সবই পারে, শুধু কারোর মনের অধিকার জোরপূর্বক নিজের কাঁধে করে নিতে পারে না। দুজন হাঁটতে হাঁটতে নদীর তীরে এসে সবার সাথে যুক্ত হলো। মেহনুর শাহনাজের সাথে মিলে নদীর আবগত বহু বছর পর গা ভেজালো। সেখানে সাঁতারের রেস লাগিয়ে বেশ দূরে চলে গেল। মেয়েরা কোমর পর্যন্ত পানিতে নেমে আনন্দ করতে লাগলো, কিন্তু মেহনুর নিজের চিন্তায় বিভোর হয়ে আছে। বারবার মুখভর্তি পানি তুলে পানির দিকে তাকিয়ে রইল। উদাস হয়ে যাওয়া মনটা আরো নিকষ কালো অন্ধকারের মতো ঘুটঘুটে হতে লাগলো। সবাই নদীতে গোসল করতে রিসোর্টমুখী হয়ে মেহনুর কেন জানি সবাইকে ফেলে আগে আগে চলে গেল। মাহাদির ভাদরামির জন্য মেহনুরের দিকে খেয়াল রাখতে না পারলেও রিসোর্টে পৌঁছে মেহনুর ভেজা শরীরে আঁচলটা গা ঢেকে কটেজের সিঁড়িতে বসে আছে। সাবা, শাহনাজ, সুরাইয়া ওকে কি হয়েছে প্রশ্ন করলে মেহনুর জানায় বাড়ির কথা মনে পড়ছে, তাই দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। শাহনাজের মাথায় হাত বুলিয়ে দেয়। সাবা ওকে সুন্দর করে বুঝিয়ে বলল, আর মাত্র কালকের দিনটাই আছে, তারপর সবাই এখান থেকে চলে যাব। 3 বোন একসাথে ভেজা কাপড় কটেজে ঢুকলে সবাই নিজ নিজ রুমে চলে গেছে। শাহনাজরা কটেজে ঢুকে গেল। মেহনুরের পা থমকালো, এক পলকের জন্য পিছু তাকালো। মাহাতিমের আধ ভেজানো দরজার দিকে তাকিয়ে ছোট্ট করে চোখ বন্ধ করলো। দৃষ্টি নামিয়ে রুমের দিকে চলল। কাল সবকিছু শেষ দিন।